নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। আমাদের আজকের পরিবেশনায় শীতল গঙ্গোপাধ্যায়ের গল্প চিনি দাদুর অগ্নিমান্দ। ডক্টর শীতল গঙ্গোপাধ্যায় বাঁকুড়া জেলার ভূমিপুত্র, বর্তমানে আসানসোল নিবাসী। অমর কানন কলেজ, রানীগঞ্জ টিডিবি কলেজ এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে বর্তমানে অবসর জীবন যাপন করছেন। নতুন বউ কাজের মেয়ে ললিতা এবং দিদিমার ভূমিকায় মিমি, ডাক্তারবাবু এবং মাস্টারমশাইয়ের ভূমিকায় ছন্দক চৌধুরী, খগেশ ঠাকুরের ভূমিকায় শুভজিৎ, অন্যান্য চরিত্রে এবং চিনি দাদুর ভূমিকায় আমি প্রীতম গাঙ্গুলি। গল্পের পোস্টার ডিজাইন অঞ্জন মহান্তি। শুরু হচ্ছে আজকের গল্প চিনি দাদুর অগ্নিমান্দ। পুরুষ মানুষ বুড়ো হলেও পাকা আমের আঁটিতে টকের মতো। শৈশব যেন কিছুতেই ছেড়ে যেতে চায় না। মাথার উপর একজন অভিভাবক না থাকলে যেন স্বস্তি পায় না। মা বাবা মারা গেলে এই দায়িত্বটা স্বাভাবিকভাবেই এসে পড়ে স্ত্রীর উপর। স্ত্রীরা সানন্দে এই দায়িত্ব পালন করে, কেননা গার্জেনি করা মেয়েদের মজ্জাগত। জন্মগত বলা যাচ্ছে না এই কারণে যে জন্মগত হলে বাপের বাড়িতে থাকতেই সেটা প্রকাশ পেত, কিন্তু তা পায় না। প্রকাশ পায় বিয়ের পর, বস্তুত বিয়ের পর দিন থেকেই। এই কথাটা আমার নয়, এই মত ব্যক্ত করেছিল আমার এক বন্ধু। বিয়ের পর ফুলশয্যার রাতেই তার এই অভিজ্ঞতা হয়েছিল। বিছানায় উঠেই বউ তাকে বলেছিল, শোনো না, বাড়িতে লুঙ্গি পরা চলবে না। ঠিকই, তাহলে কি পরবো? পাজামা পরবে। না না, পাজামা ভারী অসুবিধে জানো। পাজামা আমি পরতে পারবো না, বাড়িতে বরাবর লুঙ্গি পরে এসেছি তো। কাল থেকে পাজামাই পরবে। পাজামা আমার সয় না যে। সয় না মানে? না মানে পাজামার দড়ি খুলতে গিয়ে শটকায় গিট লেগে যায়, বাথরুমে ঢুকে সেবারই মানে বিতিকিচ্ছিরি ব্যাপার। সে আমি জানি না, কাল থেকে তুমি পাজামাই পরবে। কেন মানে? না মানে লুঙ্গি পরলে অসুবিধাটা কি? লুঙ্গি ভারী অসভ্য পোশাক। বললেই হলো। তুমি জানো কিশোর কুমার শুটিং করতে যাওয়ার সময় লুঙ্গি পরতেন। আমি কোনো কথা শুনতে চাই না। কাল থেকে তুমি লুঙ্গি পরবে না। আচ্ছা, এটাই আমার শেষ কথা। ঠিক আছে। সুতরাং বন্ধুকে সেই থেকে পাজামাই পরতে হচ্ছে। বন্ধু বুঝেছে স্বস্তির চেয়ে শান্তি ভালো। আমাদের পাড়ার রামু কাকা ছেলের বিয়ে দিয়ে মজলিসে বলেছিলেন, বুঝলে, ছেলেটার জন্য একটা শক্তপোক্ত গাছতলার ব্যবস্থা করে দিলাম। কথাটা আমার খুব খাঁটি মনে হয়। অবিবাহিত পুরুষ সুতো কাটা ঘুড়ির মতো কেবল লাট খেতে থাকে। তাকে শক্ত সুতোয় বেঁধে রাখে তার স্ত্রী, লাটাইটি নিজের হাতে রেখে। বিয়ে করা তাই পুরুষের একান্ত কর্তব্য। অনেকে ঠাট্টা করে বলে বটে যে বিয়ে হলো দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাতে হয়, না খেলেও পস্তাতে হয়। তা পস্তাতেই যখন হবে, না খেয়ে পস্তানোর চেয়ে খেয়ে পস্তানোই তো ভালো। আমাদের চিনি দাদু না খেয়ে পস্তানোর বান্দা নন, তার খুঁটিটিও বেশ শক্তপোক্ত। চিনি দিদিমার অভিভাবকত্বে তিনি বেশ খোশ মেজাজেই আছেন। এখন বয়স হয়েছে, নানা রকম রোগ জীবাণুরা তার শরীরটিকে ল্যাবরেটরি বানিয়ে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। তা নিয়ে অবশ্য দাদুর কোনো মাথা ব্যথা নেই। তার বক্তব্য, ওরা ওদের কাজ করছে, আমি আমার কাজ করছি, ওদের না ঘাটালেই হলো। একেই বলে শান্তিপূর্ণ সহাবস্থান। সবই ঠিকঠাক চলছিল। খোশ মেজাজেই দাদু খাচ্ছিলেন, দাচ্ছিলেন, ঘুরছিলেন, ফিরছিলেন, কোনো গন্ডগোল ছিল না। হঠাৎ করে হয়ে গেল কিনা অগ্নিমান্দ। কিছুই আর খেতে ইচ্ছা করে না। খাওয়ার কথা শুনলেই যেন বমি পায়। এ তো ভীষণ সমস্যা। বাঁচার জন্যে খাওয়া দাদু বিশ্বাস করেন না, খাওয়ার জন্যে বাঁচাতেই তিনি আস্থাবান। দিদিমা বললেন, চলো তোমার ডাক্তার দেখিয়ে আনি। দাদু বললেন, খেপেছ? ডাক্তারের কাছে গেলেই তো গাদা গাদা ওষুধ দেবে,
ওষুধ খেয়ে অন্য কিছু খাবার আর জায়গায় থাকবে না। তাহলে আমি ব্যবস্থা করি। হ্যাঁ, করো করো। তাতে দাদুর আপত্তি নেই। দিদিমা বাজার থেকে ত্রিফলা কিনে এনে রাত্রে ভিজিয়ে রাখেন। সকালে 1 কাপ সেই জল খাওয়ান কর্তাকে। এ না। চিনি দাদুর ধারণা ছিল ত্রিফলা বুঝি ত্রিশূলের 3টি ফলার মতো তার অগ্নিমান্দকে এফোড় ওফোড় করে খতম করে দেবে, কিন্তু তা হলো না। দাদুর অগ্নিমান্দ কমল না। অগত্যা তাকে যেতে হলো ডাক্তারের কাছেই। দিদিমাই টানতে টানতে নিয়ে গেলেন তাকে। ডাক্তার আর ভগবানের মধ্যে মিল খুব নিবিড়। দুজনেই জন্মদাতা এবং মৃত্যুদাতা, এবং অসহায় মানুষ নিদানকালে এই দুজনেরই শরণাপন্ন হয়। জন্মদাতার সাহায্য দাদুকে নিতে হয়েছিল তার অজ্ঞাতেই। জ্ঞাতসারে মৃত্যুদাতার সাহায্য নেওয়ার ইচ্ছে তার বিন্দুমাত্র ছিল না। তবু অগ্নিমান্দের ঠেলায় আর অভিভাবকের টানে তাকে যেতেই হয়। ডাক্তারবাবু জানতে চাইলেন, তা বয়স কত হলো? তা 80 পেরিয়েছে। শরীরে কি কি আছে? শরীরে যা যা থাকার সবই আছে। আমি জানতে চাইছি রোগ ব্যাধি কি কি আছে। ও, অগ্নিমান্দ ছাড়া আর কি কি আছে জানি না, তবে সব রকম থাকাই সম্ভব। কেন মাঝে মাঝে চেক করান না? না, চেক করালেই তো 1000 রকম রোগ ধরা পড়বে। তাতে শরীর যত না খারাপ হবে, মন খারাপ হবে তার চেয়ে বেশি, এবং তাতেই শরীরের 12টা বেজে যাবে। তবে আমার কাছে এসেছেন কেন? আমি তো সব কিছু পরীক্ষা করতে বলবো। আমি তো অন্য রোগের চিকিৎসা করার জন্য আপনার কাছে আসিনি, এসেছি ওই অগ্নিমান্দের কারণে। ওটা সারিয়ে দিন, তাহলেই আমি খুশি। তাহলেই আমি 4টি খেয়ে বাঁচতে পারি। তা বললে হয় নাকি? আমাদের চিকিৎসার তো একটা পদ্ধতি আছে। বয়স তো বললেন 80 পেরিয়েছে, আর কতদিন বাঁচতে চান? যতদিন খেতে পারবো ততদিন। অত খাই খাই করছেন কেন বলুন তো? হ্যাঁ, বয়স হয়ে গেলে খাওয়া কন্ট্রোল করতে হয়। জানবো না কেন? খাওয়া কন্ট্রোল করেই তো 80 পর্যন্ত বেঁচে আছি। এখন কি খান শুনি, সকাল থেকে বলে যান। সকালবেলা 2টো বিস্কুট দিয়ে চা খাই। দুধ চা না লিকার চা? দুধ চা। আগে কেক দিয়ে চা খেতাম। হ্যাঁ। জলখাবারে বেগুন ভাজা আর ডিমের অমলেট দিয়ে 4খানা লুচি। আগে 10খানা খেতাম। দুপুরে মাছের ঝোল বা মাংসের ঝোল দিয়ে ভাত, সঙ্গে ডাল তরকারি ভাজাভুজি। ভাত এবং মাছ মাংসের পরিমাণ এখন অনেক কমিয়ে দিয়েছি। বিকেল বেলায় পাঁপড় ভাজা, চানাচুর মুড়ি, সুজির হালুয়া থাকে কখনো কখনো, তবে মুড়িটাই আমি বেশি পছন্দ করি। হ্যাঁ, আর রাত্রিবেলা আরো হালকা খাবার খাই। হ্যাঁ, মাংস খাই না বললেই চলে। মাছ অথবা ডিমের ঝোল দিয়ে মাত্র 2 হাতা ভাত খাই। অগ্নিমান্দ হওয়ায় খাবার ইচ্ছেটাই চলে গেছে ডাক্তারবাবু। এমন চললে তো বেশি দিন আর বাঁচবো না। আপনার অগ্নিমান্দের কারণটা আমি ধরতে পেরেছি। হ্যাঁ, শুনুন, আপনাকে আমি ওষুধ দেব এবং সেই সঙ্গে একটা ডায়েট চার্ট বানিয়ে দেব। আচ্ছা আচ্ছা, সেটা ফলো করলেই আপনার অগ্নিমান্দ সেরে যাবে আশা করছি। তাহলে খুব ভালো হয় ডাক্তারবাবু। তবে ওই ডায়েট চার্টটা কেমন হবে যদি একটু বলতেন। এই যেমন ধরুন, সকালে বিস্কিট দিয়ে 1 কাপ লিকার চা, জল খাবারে বাটার ছাড়া একটা টোস্ট, একটা কলা, 1 কাপ দুধ বা ফলের রস। আচ্ছা। দুপুরে 1 হাতা ভাত, ছোট মাছের ঝোল দিয়ে। মাঝে মাঝে মাছের পরিবর্তে কাঁচকলা বা কচি পটলের ঝোল চলতে পারে। আচ্ছা। মুরগির মাংস সপ্তাহে 1 দিন চলতে পারে, কিন্তু রেড মিট বা পাকা মাছ একদম নয়। বিকেলবেলায় সামান্য মুড়ি, শশা, সঙ্গে একটা আপেল, আর রাত্রে। ডাক্তারবাবু, এই পর্যন্ত শুনেই দিদিমা আর চুপ করে বসে থাকতে পারলেন না। তিনি হাত তুলে ডাক্তারবাবুকে থামিয়ে দিয়ে বললেন, আপনার ফি কত বলুন তো? ফিটা দিয়ে আমাদের ছেড়ে দিন। ঠিক বলেছো। আপনার কাছে আমার স্বামীর চিকিৎসা আমি করাবো না। কেন? আমি বেশ বুঝতে পারছি আমার স্বামীকে আপনি না খাইয়ে মেরে ফেলার চেষ্টা করবেন। তাই তো। স্বামীকে বললেন, এই ওটো তো, চলো, তোমার চিকিৎসা আমি অন্যভাবে করার চেষ্টা করব। হ্যাঁ।
চিনি দাদু ভীষণ খুশি হয়ে উঠে পড়লেন। এই না হলে গার্জেন, বললেন, দেখেছো তো গিন্নি, কেন আমি ডাক্তারের কাছে আসতে চাই না? দিদিমা বললেন, সত্যি বাবু, এ ডাক্তার না কষাই? হ্যাঁ, না খাইয়ে মেরে ফেলতে চায় আমার বরটাকে। দিদিমা কিন্তু খুব চিন্তায় পড়ে গেলেন। ডাক্তারবাবুর কাছে তো বড় মুখ করে বলে এলেন, আমার স্বামীর চিকিৎসা আমি অন্যভাবে করাবো, কিন্তু সেটা কিভাবে হবে তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না। মুষ্টি চোখ যত রকম জানা ছিল সব একে একে অ্যাপ্লাই করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। এই রকম সময়ে একদিন সকালবেলায় এতদ অঞ্চলের একমাত্র পূজারী ব্রাহ্মণ খগেশ ঠাকুর এসে হাজির। শনি ঠাকুরের বিশেষ পুজো আছে, তার জন্য নীল ফুল চাই। নীল রঙের ফুল খুব একটা পাওয়া যায় না। আমাদের চেনা ফুলের মধ্যে অপরাজিতা ফুল সাধারণত নীল রঙের হয়, সাদাও হয়, তবে নীলটাই প্রসিদ্ধ। চিনি দাদুর বাগানে নীল অপরাজিতা পাওয়া যায় এ অঞ্চলের সবাই জানে। দুর্গাপুজোর সময়ে কলা বউয়ের জন্য এখান থেকেই নীল অপরাজিতা যায়। খগেশ ঠাকুর ফুল তুলতে এসে ভাবলেন, এসেই যখন পড়েছি কর্তামশাইয়ের কুশল সংবাদটাও নিয়ে যাই, সেই সঙ্গে সকালবেলার চা পানটাও হয়ে যাবে। এক কাপ চায়ের সঙ্গে কুশল সংবাদ নিতে গিয়েই জানতে পারলেন কর্তামশাইয়ের অগ্নিমানদের কথা। বললেন, সে কি, এই কথা আমাকে আগে জানালেন না কেন? এ কি ডাক্তার বুদ্ধির কম্য নাকি? ঠিক ঠিক, অগ্নিমানদের একটা অব্যর্থ ওষুধ আমার জানা আছে। আরে আমি আগে জানতে পারলে আপনাকে এতদিন কষ্ট পেতে হতো না। চিনি দাদুও খুব আফসোস করলেন। সত্যিই তো, খগেশ ঠাকুরকে কথাটা জানানো উচিত ছিল। তা ঠাকুর মশাই, ওষুধটা কি? তিনি জানতে চাইলেন। খগেশ ঠাকুর বললেন, ঔষধ আর কিছুই নয়, কিন্তু খুব সহজ। এই এক টুকরো আদা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, বুঝলেন? গোটা 3-4 গোটা গোলমরিচ ছিলে অথবা হামানদিস্তায় গুঁড়ো করে নিতে হবে। মনে থাকে যেন, পাউচের গোলমরিচের গুঁড়ো একদম চলবে না। তারপর একটু নুন, একটু হলুদ, আর তার সঙ্গে মেখে কিছুটা ঘাওয়া ঘি ভালো করে ফোটাতে হবে। তারপর সেটা গরম গরম চেটে চেটে খেতে হবে। কদিন পরেই দেখবেন অগ্নিমন্দা ভ্যানিশ হয়ে গেছে। চিনি দাদু একটু অবাক হয়ে বললেন, তা কি করে হবে ঠাকুর মশাই? অগ্নিমানদের পেটে ঘি খুব সহজে হজম হবে? কেন হবে না? আচ্ছা, অগ্নি মানে কি? আগুন। আর মন্দ মানে কি? কি? কমে যাওয়া। ও, এখন কমে যাওয়া আগুনের ঘৃতাহুতি দিলে কি হবে? ও, ঠিক ধরেছেন, আগুনটা বেড়ে যাবে। সুতরাং আপনার অগ্নিমন্ধ এতে দূর হবে। আচ্ছা আচ্ছা, তা আমি না, বিজ্ঞান তাই বলে। খগেশ ঠাকুর যা বুঝিয়ে দিলেন তাতে সন্দেহ করবার আর কোনো অবকাশ ছিল না। সুতরাং দিদিমা চিনি দাদুকে তাই খাওয়ালেন কয়েকদিন ধরে। এটা খেয়ে নাও। তাতে চিনি দাদুর নতুন উপসর্গ দেখা দিল। বাবারে, সব সময় পেটে ভুট ভাট, গ্যাস, অম্বল, খিদে বাড়বে কি, খাওয়ার কথা শুনলেই আতঙ্ক। দিদিমা ছুটলেন খগেশ ঠাকুরের কাছে, বললেন সব বৃত্তান্ত। খগেশ ঠাকুর বললেন, ও তাই নাকি? দেখেছেন, এই পেট ভুটভুট, গ্যাস, এইসব হচ্ছে তো, তার মানে ঔষধটা কাজ হচ্ছে। শুনুন, কর্তামশাইয়ের পেটের আগুনটা খুব কমে গেছিল, এখন তাতে ঘি পড়েছে, তাই ধোয়া হচ্ছে। আপনারা যেটাকে গ্যাস ভাবছেন সেটা আসলে ধোয়া। আরে শুনুন না, সেটা কিন্তু আসলে ধোয়া। কদিন পরেই দেখবেন আগুনটা একেবারে ধপ করে জ্বলে উঠেছে। না না, ভয় পাওয়ার কিছু নেই, আমি বলছি না, বিজ্ঞান তাই বলে। কাজের মেয়ে ললিতা বলল, কেন
ওসব শুনছো ঠাকুমা? ওসব পোড়ার মুখে খগেশ ঠাকুর কি জানে যে চিকিৎসা করবে? হ্যাঁ, পুজোর সময় ভুলভাল মন্ত্র পড়ে। এমন অভিজ্ঞতা অবশ্য দিদিমারও আছে। একবার তিনি নিজেই দেখেছেন। তন্ত্রধারক বললেন, গণ্ডদেশ স্পর্শ করে মন্ত্র বলুন। খগেশ ঠাকুর গলায় হাত ছোঁয়ালেন। একবার তন্ত্রধারক বললেন, কপল স্পর্শ করুন। খগেশ ঠাকুর কপালে হাত ছোঁয়ালেন। এই যার বিদ্যে, তিনি কিনা বিজ্ঞানের কথা বলেন। ললিতা বলল, আমি বলছি ঠাকুমা, তুমি কর্তা বাবাকে কচি বেল সেদ্ধ করে খাওয়াও, তাতে বাহ্য পরিষ্কার হবে, খিদে আপনা আপনি বেড়ে যাবে। ললিতার কথাটা মনে ধরল দিদিমার। তিনি বাজারে গেলেন কচি বেলের সন্ধানে। বেল অনেকের কাছেই আছে, কিন্তু সবই পাকা বেল। কচি বেল কারো কাছেই নেই। এক বেলওয়ালাকে দিদিমা বললেন, হ্যাঁ বাবা, কয়েকটা কচি বেল আমাকে জোগাড় করে দিতে পারবে বাবা? বেলওয়ালা বলল, না ঠাম্মা, আমাদের কাছে কেবল পাকা বেলের সাপ্লাই আছে, কচি বেল এখন আসে না। কচি বেল যদি নিতে চান তবে আপনাকে শিবরাত্রি বা ওই শিবের গাজনের সময় আসতে হবে। তখন পুজোর জন্য কচি কাঁচা ডাসা যা পায় সব পেড়ে নিয়ে আসে সাপ্লায়াররা। আরে সে তো অনেক দেরি গো বাবা। পাশ থেকে পটলওয়ালা বলল, তার চেয়ে আপনি আজই একটা বেলের চারা পুঁতে ফেলুন ঠাম্মা। গাজন আস্তে আস্তে তাতেই কচি বেল ধরে যাবে। সুতরাং কচি বেলের আশা ত্যাগ করতে হলো দিদিমাকে। ইতিমধ্যে চিনি দাদুর অগ্নিমানদের খবরটা চাউর হয়ে গেছে চারদিকে। অনেকেই একে একে দেখতে আসছে দাদুকে। বয়স হয়েছে, বলা তো যায় না কখন হুট করে ওপারের টিকিট কেটে বসবেন। দিদিমার হয়েছে জ্বালা। একেই কর্তার চিন্তায় অস্থির, তার উপর শুরু হলো অতিথি আপ্যায়ন। শুধু মুখে কাউকে তো আর যেতে দেওয়া যায় না। সেদিন এলেন হাই স্কুলের পণ্ডিত মশাই। সকালেই রাধা মাধবের পুজো করেছেন। কপালে চন্দনের ফোঁটা ফটফট করছে। তার আশা তো নয়, যেন আবির্ভাব। চিনি দাদুর বিছানার পাশে একটা চেয়ার রাখাই আছে কদিন থেকে। সেটাতে ফুঁ দিয়ে কল্পিত ধুলো ঝেড়ে বসলেন। বললেন, বুঝলেন কর্তা মশাই, শাস্ত্রে আছে সর্বরোগহারা যস্মিন তন্নমা হরিতকি। হরিতকির কত গুণ, চিবিয়ে খেলে বাড়ে আগুন, ঠান্ডা জলে কোষ্ঠ শুদ্ধি, গরম জলে মলের বৃদ্ধি। সেই তাঁতির গল্পটা জানেন তো? শুধুমাত্র হরিতকির গুণে সে রাজবৈদ্য হয়েছিল। আসলে দেখুন না, সেকালের মুনি ঋষিরা হরিতকি চুষেই 1000 বছর বাঁচতেন। হ্যাঁ, আপনি হরিতকি চুষুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। শাস্ত্রবাক্য দিদিমা মানেন না এমন নয়, কিন্তু শাস্ত্রবাক্য অনুসারে কর্তাকে হরতুকি চুষতে দিতে তিনি রাজি নন। তাই বলে হাল ছেড়ে দেওয়ার পাত্রীও তিনি নন। দিদিমাকে যারা জানে তারা জানে, একবার জেদ চেপে গেলে দিদিমাকে নিরস্ত করা সহজ নয়। প্রথমবার যে বিয়েটা দিদিমার অর্ধেক হয়েও ভেঙে গেল, তার পেছনেও ছিল দিদিমার এই জেদ। বিয়ে করতে এসে পাত্র হঠাৎ ঘোষণা করে বসলো, একটা মোটর বাইক দেবার প্রতিশ্রুতি না দিলে সে বিয়ে করবে না। দিদিমা তখন সেজেগুজে অপেক্ষা করছেন। ছাদনা তলায় লোকাচার হচ্ছে, অতিথি আপ্যায়নও যথারীতি শুরু হয়ে গেছে। এই অবস্থায় পাত্রের এই দাবি খুব বাড়াবাড়ি মনে হলো অনেকের কাছে। তারা মোটামুটি বোঝাবার চেষ্টা করলেন যে ঠিক আছে, সেসব হবে, আগে বিয়েটা ভালোই ভালোই চুকে যাক। পাত্র তাতে রাজিও হয়েছিল, কিন্তু যেই দিদিমার কানে খবরটা পৌঁছালো তিনি বেঁকে বসলেন। ওই পাত্রকে তিনি বিয়ে করতে রাজি নন। বিয়ে করতে এসে বউয়ের পরিবর্তে মোটর বাইক যার কাছে বড় হয়, অমন পাত্রের সঙ্গে তিনি সংসার করতে পারবেন না। তাকে অনেক বোঝানো হলো, লগ্নভ্রষ্টা হয়ে গেলে সেটা সংসারের পক্ষে অমঙ্গল, হয়তো তার আর বিয়েই হবে না। কিন্তু দিদিমাকে টলানো যায়নি। পাত্রপক্ষ শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়। জেদ করেছিলেন বলেই না চিনি দাদুর মতো বাধ্য বরের সঙ্গে তার বিয়ে হয়। এটাকেই বোধহয় সাপের বর বলা হয়। যাই হোক,
দিদিমা এবার ঠিক করলেন আর এর ওর কথা শোনা নয়, তার স্বামীর চিকিৎসা তিনি নিজেই করবেন। কিন্তু সেটা কিভাবে? হঠাৎ দিদিমার মনে পড়ে গেল একটি প্রবাদ বাক্য। সেটি হলো, বিষে বিষে বিষক্ষয়। তার স্বামীর ক্ষেত্রে এটাই প্রয়োগ করতে হবে। যেমন ভাবা তেমনি কাজ। পরদিন সকালে নিজেই বাজার করতে গেলেন দিদিমা। তারপর সারা দিন ধরে স্বামীর পছন্দ মতো নানা রকম স্বাদের রান্না করলেন। দুপুরবেলা টেবিলে খাবার বেড়ে দিলেন যখন, দেখে তো চিনি দাদুর চক্ষু ছানা পড়া। এ কি করেছ গিন্নি? এত সব কে খাবে? এই সবই তোমাকে আজ খেতে হবে। বলো কি, মারা পড়বো যে? আঁতকে উঠলেন চিনি দাদু। আমি তোমাকে মরতে দিলে তো, আমার সামনে বসে এই সব তুমি খাবে। এত পদ কি দিয়ে শুরু করি বলো তো? চিংড়ির মালাইকারি দিয়ে শুরু করো। এই না। গিন্নির কথা মতো দাদু শুরু করলেন খাওয়া। চিংড়ির মালাইকারির পর দিদিমা পাতে তুলে দিলেন সরষে ইলিশ। ভাত দিয়ে এই পদ দুটো খাওয়ার পর দাদু বললেন, গিন্নি আর পাচ্ছি না, পেটে আর জায়গা নেই। তা বললে চলবে কেন, এবার মাংস আছে, রেওয়াজি খাসির মাংস। মাংসের ঝোল দিয়ে দাদু আরো খানিকটা ভাত খেলেন। দিদিমা এবার পাতে দিলেন পায়েস। ওরে বাবা! তারপর বড় বড় দুটো রাজভোগ। আচ্ছা আচ্ছা দাও। বললেন, এ দুটো খাওয়া হলে আরো দুটো দেব। দাদু বললেন, তুমি কি আমাকে ফাঁসির আসামির খাওয়া খাওয়াচ্ছ গিন্নি? না তো, অগ্নিমান্দার চিকিৎসা করছি। এই তো খেয়ে নাও, এই নাও। খাওয়া দাওয়ার পর দাদু শয্যা নিলেন, কেননা এত খাওয়ার পর তার পক্ষে বসে থাকা সম্ভব ছিল না। দিদিমা ঠায় বসে থাকলেন তার কাছে। বসে বসে নানা রকম গল্প করতে লাগলেন। রাত হলো। রাতে খাওয়ার তো আর কোনো প্রশ্নই নেই, পেট একেবারে জ্যাম হয়ে আছে। শুরু হয়েছে নিম্নচাপ। রাত 9টার সময় দাদু প্রথম ল্যাট্রিনে গেলেন। তারপর প্রতি আধ ঘন্টা অন্তর শুরু হলো যাতায়াত। দিদিমা আগে থেকেই এক জাগ ভর্তি নুন জল তৈরি করে রেখেছিলেন। বাথরুম থেকে ফিরে এলেই কর্তাকে তিনি সেই জল খাইয়ে যেতে লাগলেন। ভোর রাত পর্যন্ত চলল এই ল্যাট্রিন থেরাপি। পেট একেবারে খালি হয়ে গেল। ক্লান্ত হয়ে দাদু ঘুমিয়ে পড়লেন। দিদিমা যে একেবারেই ভয় পাননি তা নয়, শেষ পর্যন্ত হিতে বিপরীত না হয়ে যায়। তবে কর্তার ধাত তাঁর জানা ছিল বলে মনে একটু সাহস ছিল। সেবার যখন নেমন্তন্ন বাড়িতে গলা পর্যন্ত মাংস, পোলাও, দই, মিষ্টি খাবার পর বাজি ধরে তিনি 1 ডজন সেদ্ধ ডিম খেয়েছিলেন, তখন তো অবস্থা আরো খারাপ হয়ে গেছিল। দিদিমা তাকে চৌবাচ্চার ঠান্ডা জলে গলা পর্যন্ত ডুবিয়ে রেখেছিলেন। ঘণ্টাখানেক পরে দাদু একেবারে ফুরফুরে হয়ে উঠেছিলেন। দাদুর যখন মৃদু নাসিকা ধ্বনি শুরু হলো, তখন তিনি নিশ্চিন্ত হয়ে একটু গড়িয়ে নিলেন। দাদুর ঘুম যখন ভাঙল, তখন দুপুর গড়িয়ে গেছে। দিদিমা তখন রান্নাঘরে। তারও উঠতে একটু দেরি হয়েছে, রান্না চাপাতেও তাই দেরি হয়েছে। অবশ্য ততক্ষণে তার ভাত আর কাঁচকলা, বেগুন, আলু বড়ি দিয়ে শুক্তো রান্না হয়ে গেছে। চারাপোনার ঝোল রান্নার তোড়জোড় করছেন। তখনই দাদুর ঘর থেকে আওয়াজ পেলেন তিনি। হ্যাঁ, কি? ঘুম ভাঙতেই চিনি দাদু টের পেলেন তার সারা অঙ্গে অসহ্য ব্যথা। গলা দিয়ে স্বর বেরুচ্ছে না, আর খিদেতে পেটের নাড়ি ভুড়ি যেন পাক খেতে শুরু করেছে। এত কষ্টের মধ্যেও দাদুর মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। এই তো খেতে পাচ্ছে।
তার হারানো খিদেটা ফিরে পেয়েছেন তিনি। প্রাণপণে গলা দিয়ে স্বর বের করে গিন্নিকে ডাকতে লাগলেন, গিন্নি, ও গিন্নি। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে দিদিমা এসে দাঁড়ালেন দাদুর কাছে। হয়েছেটা কে? দাদু বললেন, এই তো, আরো কাছে এসো গিন্নি। দিদিমা আর একটু কাছে গেলেন। দাদু বললেন, ও গিন্নি, একেবারে আমার এই পাশে এসে বসো। দিদিমা দাদুর পাশে বসতেই দাদু তাকে জড়িয়ে ধরলেন সর্বাঙ্গ দিয়ে। মরণ দশা, বুড়ো কোথাকার। সেই ফুলশয্যার রাতে যেভাবে জড়িয়ে ধরেছিলেন সেইভাবে। নোটে গাছতলার গল্পে আজ শুনছিলেন শীতল গঙ্গোপাধ্যায়ের গল্প চিনি দাদুর অগ্নিবান্ধব। গল্পের ধ্বনি পরিকল্পনা, সম্পাদনা এবং সমগ্র পরিচালনা আমি প্রীতম গাঙ্গুলি। কেমন লাগলো এনজিটিজি অরিজিনালসের আজকের প্রেজেন্টেশন অবশ্যই আমাদের জানান নিচের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। বাংলা সাহিত্যে একটু অন্যরকম মজার মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর নিচে সুপার থ্যাঙ্কস ব্যবহার করে অথবা চ্যানেল মেম্বারশিপ নিয়ে আমাদের আর্থিক সাহায্যও করতে পারেন। খুব শিগগির ফিরে আসবো আরও মজার গল্প নিয়ে। খুব ভালো থাকবেন, হাসতে থাকবেন, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প। আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।